হাফিজ, হাফিজ কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। বাকিরা কোথায়? দাঁড়ান স্যার, মেসেজ। आईडी तो हमारी है। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কই? স্যার ঘুমাচ্ছে স্যার। হচ্ছে ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও আর আমরা শুরু করি। বাকিরা দেখা যাক আসতে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা 4 নম্বর চ্যাপ্টারের বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেটাই আমরা মোটামুটি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো এখন যেটা আসছে সেটা হচ্ছে আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিল্প বাজার বা ব্যবসা বাজার বলতে কি বোঝায়, শিল্প বাজারের বৈশিষ্ট্য, ভোক্তা বাজার ও শিল্প বাজারের মধ্যে পার্থক্য, বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। তো এই টপিকগুলো নিয়ে বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব। তো চলো যাওয়া যাক, আমরা ধারাবাহিকভাবে এটা আলোচনা শুরু করি। প্রথমে আসো শিল্প বাজার বলতে কি বোঝায়। আমরা আমাদের আলোচনাটা শেষ করে তারপর তোমাদের কাছে কিছু কোশ্চেন থাকবে, কারণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরাও কোশ্চেন করতে পারো, প্লাস হচ্ছে আমিও কোশ্চেন করবো তোমাদের, কারণ গত ক্লাসে আমরা যা পড়েছিলাম আজকে যা পড়াচ্ছি কি তোমরা কতটুকু বুঝছো সেগুলো একটু আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। ওকে, শিল্প বাজার বলতে কি বোঝায়? যেসব ক্রেতারা উৎপাদন কাজে ব্যবহারের জন্য অথবা প্রক্রিয়াকরণের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে তাদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। শিল্প বাজারের সদস্যরা সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে কাঁচামাল, যন্ত্রপাতি, যন্ত্রাংশ ইত্যাদি সাধারণত ক্রয় করে থাকে, যা অন্য কোনো পণ্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা, যে উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্যের উৎপাদন করার জন্য যে যারা পণ্য সামগ্রী ক্রয় করে তাদেরকে নিয়েই বেসিক্যালি আমরা শিল্প বাজার গড়ে তুলি। আর এই শিল্প বাজারের যারা সদস্য থাকেন তারা সাধারণত কাঁচামাল, যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশ আছে সেগুলো তারা ক্রয় করে, যেটা তারা অন্যান্য পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদনের কাজে ব্যবহার করে থাকে। তো এরপরে দেখো, ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং এর মতে শিল্প বাজার ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে গঠিত হয় যারা পণ্য বা সেবা উৎপাদনের জন্য পণ্য বা সেবা অর্জন করে যা অন্যদের কাছে বিক্রয় বা ভাড়া বা সরবরাহ করা হয়। তো এই হচ্ছে বেসিক্যালি শিল্প বাজার। এরপরে চলে আসো নেক্সট, শিল্প বাজার কাকে বলে সেটা আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শিল্প বাজারের বৈশিষ্ট্য।
দেখো, ভোক্তা বাজারের মতো শিল্প বাজারের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যে কারণে আমরা শিল্প বাজারকে ভোক্তা বাজার থেকে আলাদাভাবে চিনতে পারি, উপস্থাপন করতে পারি। এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1, গঠন। গঠন কি? দেখো, শিল্প বাজার আর ভোক্তা বাজারের গঠন কি একরকম হবে? অবশ্যই না। ভোক্তা বাজারের গঠনটা, ভোক্তারা তো সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না? কিন্তু শিল্প বাজারে, অর্থাৎ শিল্প ক্রেতা যারা, তারা কিন্তু সর্বত্র গড়িয়ে থাকে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে না। এরা সাধারণত নির্দিষ্ট কোনো স্থানে, নির্দিষ্ট কোনো অঞ্চলে সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, যেখানে সাধারণত তাদের যে ব্যবহৃত যে কাঁচামাল এগুলোর সরবরাহ নিশ্চিত করা যায়, বা যেখানে অ্যাভেলেবেল থাকে, সাধারণত সেই অঞ্চলগুলোতেই শিল্প বাজার বা শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। তো এবং এটা সাধারণত এখানে বেশ কিছু ন্যূনতম মূলধনের প্রয়োজন হয়, ন্যূনতম শ্রমিকের প্রয়োজন হয়, যার মাধ্যমে কিন্তু তারা তাদের সেই শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। ব্যবহার, শিল্প বাজার সাধারণত তারা পণ্য ক্রয় করে পুনরায় বিক্রি করা, পুনরায় প্রসেস করার মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরে সেটা বিক্রি করে থাকে। মানে এরা ক্রয় করে মূলত প্রসেস করার মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করার উদ্দেশ্যে। অবস্থান, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানের অবস্থান, ওই যে যেটা বললাম, যে নির্দিষ্ট কিছু অঞ্চলে সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, যেখানে সাধারণত কাঁচামালের পর্যাপ্ততা থাকে। ক্রয়ের পরিমাণ, হ্যাঁ, শিল্প প্রতিষ্ঠানগুলো অবশ্যই ক্রয়ের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। একজন ভোক্তা যেমন তার যতটুকু ভোগ করবে সেটুকু ক্রয় করে, বাট একটা শিল্প প্রতিষ্ঠান কিন্তু ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করছে না। তারা সাধারণত বিক্রি করে, পুনরায় প্রসেস করার মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরে সেটা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করছে। এরপরে ক্রেতার সংখ্যা, হ্যাঁ, এখানে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকে। শিল্প বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকে। কার তুলনায়? ভোক্তা বাজারের তুলনায়। কেন? কারণ ভোক্তা বাজারে যেটা হয়, ভোক্তা বাজারে সাধারণত তোমার মানে ভোক্তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে সারা বিশ্বের সর্বত্র, কিন্তু শিল্প বাজার কিন্তু নির্দিষ্ট কিছু অঞ্চলে সাধারণত গড়ে ওঠে, এবং এরা সাধারণত যে কারণে এদের ক্রেতার সংখ্যা তুলনামূলক কম হয়, কারণ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা তো আর বেশি হবে না। আর যেভাবে যে হারে ভোক্তা থাকবে, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা নিশ্চয়ই সে হারে হবে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ক্রয়ের পৌনঃপুনিকতা, শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত ক্রয়ের পৌনঃপুনিকতা বলতে একই জিনিস বারবার ক্রয় করে সেরকম না। তারা একবারে অনেক বেশি পরিমাণ পণ্য ক্রয় করে, তারপর শেষ হলে আবার ক্রয় করে। কিন্তু ভোক্তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে ভোক্তারা তো বারবার ক্রয় করে, যখনই শেষ হয়ে যায় ভোগ করার ক্ষেত্রে, পরে আবার তারা নতুন করে আবার ক্রয় করে। এরপর চলে আসে একক প্রতি মূল্য। এই ধরনের ইসের ক্ষেত্রে একক প্রতি মূল্য কম থাকে সাধারণত, কারণ যেহেতু তারা একবারে অনেক বেশি পরিমাণ কাঁচামাল ক্রয় করে, সে কারণে একক প্রতি তুলনামূলক মূল্য কম থাকে। পেশাগত ক্রয়, এটা সাধারণত ক্রয়ের ক্ষেত্রে পেশাদারিত্বতার মানে পরিচয় দেয়, কারণ এখানে সাধারণত তারা যে কোনো ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে তাদের যে প্রফেশনালিজম আর পেশাদারিত্ব, সেটা তারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে, এবং সেভাবেই তারা মেনটেন করে। এরপরে ক্রয় ক্ষমতা, হ্যাঁ, নিঃসন্দেহে ক্রয় ক্ষমতা ভোক্তা বাজারের তুলনায় শিল্প বাজারে ক্রেতাদের ক্রয় ক্ষমতা অনেক বেশি থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ওকে, এরপরে দেখো মুনাফা অর্জন। মুনাফা অর্জন, মুনাফা অর্জন, ক্রেতাদের মুনাফা অর্জন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে মুনাফা অর্জন অর্থাৎ এই শিল্প বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের সমস্ত কার্যক্রম আবর্তিত হবে মুনাফা অর্জন করার জন্য। এখানে কিন্তু উপযোগ নিঃশেষ করার মূল উদ্দেশ্য নয়, ভোগ করার মূল উদ্দেশ্য নয়। এখানে ভোগ করবে না, এরা ব্যবহার করবে পুনরায় নতুন কিছু ভিন্ন কোনো পণ্য তৈরি করার উদ্দেশ্যে। তো সে কারণে এদের আলটিমেট উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বন্টন প্রণালী। শিল্প বাজারে বন্টন প্রণালী তুলনামূলকভাবে কম দীর্ঘ হয়ে থাকে। কেন? কারণ এখানে ভোক্তাদের কাছে পৌঁছাতে হয় না, এখানে জনসংখ্যাও খুব বেশি থাকে না, মানে ক্রেতার সংখ্যা খুব বেশি থাকে না, যে কারণে এদের বন্টন প্রণালীটা তুলনামূলক কম হয়ে থাকে। পণ্য জ্ঞান, ভোক্তা এই ক্ষেত্রে শিল্প বাজারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের পণ্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হয়, কারণ এখানে প্রতিযোগিতা ফেস করতে হয়, তাদেরকে প্রতিযোগিতামূলক বাজারে তাদেরকে টিকে থাকতে হয়, এবং তাদেরকে প্রতিযোগীদেরকে হটিয়ে তারা নিজেদের অবস্থানটা সুদৃঢ় করতে চায়, সে কারণে তাদের অবশ্যই পণ্য সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী থাকতে হয়।
সরবরাহকারীর সাথে ক্রয় চুক্তি, সরবরাহকারীর সাথে ক্রয় চুক্তি। এক্ষেত্রে বলা হচ্ছে যারা সরবরাহকারী তাদের সাথে একটা ক্রয় চুক্তি সম্পন্ন করতে হয়। তো সেই ক্রয় চুক্তি সম্পন্ন করার মাধ্যমেই সাধারণত শিল্প বাজারে তাদের জন্য ক্রয় করে থাকে। এরপরে অনমনীয় চাহিদা, অনমনীয় চাহিদা অর্থাৎ এখানে চাহিদাটা সাধারণত ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবল থাকে। সেই চাহিদা ফ্লেক্সিবল থাকে বলতে যেটা বোঝানো হচ্ছে যে শিল্প বাজারে সাধারণত ক্রেতারা চাইলে অনেক বেশি ক্রয় করে, আবার চাইলে দেখা যাচ্ছে কম ক্রয় করতে পারে। এটা ফ্লেক্সিবল, মানে তারা চাইলে পণ্য উৎপাদন কিছুটা কমে দিতে পারে, আবার বাড়াতে পারে। এটা মূলত ফ্লেক্সিবল, এটা চাইলে তাদের পক্ষে এটা সম্ভব। পরিস্থিতির উপর ভিত্তি করে এরা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভোক্তা বাজার ও শিল্প বাজারের মধ্যে পার্থক্য। দেখো আমরা মোটামুটি এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম শিল্প বাজার কাকে বলে, শিল্প বাজারের বৈশিষ্ট্য নিয়ে। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে পার্থক্য। সরি, ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে কি পার্থক্য আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের এই আলোচনার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, দেখো ভোক্তা বাজারের পার্থক্য বা শিল্প বাজারের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে নাম্বার 1, দেখো ক্রয়ের উদ্দেশ্য। ক্রয়ের উদ্দেশ্য সাধারণত ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে, ভোক্তা বাজারের ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, উপযোগ শেষ করা। আর শিল্প বাজারের পণ্য ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে পুনরায় প্রসেসিং এর মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করা। ক্রয় ক্ষমতা, ভোক্তাদের ক্রয় ক্ষমতা সাধারণত লিমিটেড থাকে, কিন্তু শিল্প ক্রেতাদের ক্রয় ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে। ক্রেতার সংখ্যা, ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা সর্বাধিক, অনেক বেশি থাকে, কারণ এরা সর্বত্র ছড়িয়ে ছিটে থাকে। আর শিল্প বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম, কারণ এখানে ওই প্রতিষ্ঠানগুলোই সাধারণত কাঁচামাল ক্রয় করে থাকে, সে কারণে তাদের ক্রেতার সংখ্যা এখানে তুলনামূলক কম থাকে। এরপরে ক্রয়ের পরিমাণ, ভোক্তাদের ক্রয়ের পরিমাণ নিঃসন্দেহে কম, তারা অল্প অল্প করে পণ্য তারা ক্রয় করে থাকে, পরিমাণে খুবই কম, অল্প সামান্য পরিমাণ পণ্য তারা ক্রয় করে। আর শিল্প বাজারে ক্রেতাদের ক্রয়ের পরিমাণ অনেক বেশি থাকবে। একক প্রতি মূল্য, এখানে যেহেতু ভোক্তারা শুধু অল্প পরিমাণ পণ্য একবারে ক্রয় করে, সে কারণে তুলনামূলক একক প্রতি মূল্য বেশি হয়ে থাকে। আর শিল্প বাজারে সাধারণত ক্রেতারা অনেক বেশি পরিমাণ কাঁচামাল তারা একবারে ক্রয় করে নিয়ে আসে, তারপরে বেশ কিছুদিন ধরে তারা সেটা ব্যবহার করে, আবার শেষ হওয়ার পথে আবার তারা ক্রয় করে নিয়ে আসে। এইভাবে তারা কন্টিনিউয়াসলি ব্যবহার করে এবং ক্রয় করে নিয়ে আসে, কিন্তু তাদের ক্রয়ের পরিমাণটা একবারে অনেক বেশি থাকে, যে কারণে একক প্রতি মূল্য কম থাকে। ক্রয়ের পৌনঃপুনিকতা, হ্যাঁ, ওই যে ভোক্তা বাজারে ক্রয়ের পৌনঃপুনিকতা আমরা লক্ষ্য করি, বারবার তাদের ক্রয় করতে হয়, একই জিনিস তারা বারবার ক্রয় করে, কিন্তু শিল্প বাজারের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা লক্ষ্য করি না। এরপরে বাজারের বিস্তৃতি, বাজারের বিস্তৃতি শিল্প বাজারে এবং ভোক্তা বাজারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, বাজারের বিস্তৃতির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বাজারটাকে তোমার বিস্তৃত ভাবে এটা করা হয়। বাজারের ইয়েটা আমরা লক্ষ্য করি, ভোক্তা বাজারের বিস্তৃতিটা ব্যাপক, কিন্তু শিল্প বাজারের বিস্তৃতিটা সে তুলনায় তুলনামূলক কম। বিক্রয়োত্তর সেবা, ভোক্তা বাজারের ক্ষেত্রে কিন্তু বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যারা পণ্য ক্রয় করে তাদেরকে বিক্রয়োত্তর সেবা দিতে হয়, বিশেষ করে ক্রেতাদেরকে কিন্তু বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। আর শিল্প বাজারের ক্ষেত্রে কিন্তু এরকম বিক্রয়োত্তর সেবা তারা পায় না, বরং উল্টো শিল্প প্রতিষ্ঠানগুলোই কিন্তু বিক্রয়োত্তর সেবা প্রদান করে। আচ্ছা, পণ্য জ্ঞান, ক্রেতাদের পণ্য সম্পর্কে খুব বেশি জ্ঞান থাকে না, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো দরকার তারা অটোমেটিক্যালি তারা প্রতিনিয়ত তারা পণ্য ক্রয় করে থাকে। তবে খুব দামি পণ্যের ক্ষেত্রে যেটা হয়, যেগুলো অনেক অর্থ ব্যয় করে তাদেরকে ক্রয় করতে হয়, সেক্ষেত্রে তারা চেষ্টা করে সেই পণ্য সম্পর্কে মোটামুটি ভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে পণ্যটি ক্রয় করার সিদ্ধান্ত নেয়। তো শিল্প পণ্যের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের অটোমেটিক, যেহেতু তারা প্রাতিষ্ঠানিকভাবে ক্রয় করে, তাদের পণ্য সম্পর্কে যাচাই বাছাই করে অনেক জ্ঞান অর্জন করে তারপরে তারা সেই পণ্যটি ক্রয় করে থাকে। এরপরে চলে আসো ক্রয় প্রচেষ্টা।
ভোক্তাদের ক্রয় প্রচেষ্টা, পণ্যটি পাওয়ার জন্য তাদেরকে ক্রয় প্রচেষ্টা অব্যাহত রাখতে হয় এবং সাধারণত চেষ্টা করা হয় ক্রেতাদের দোরগোড়ায় পণ্যগুলো পৌঁছে দেয় এবং ক্রেতারা যাতে অল্প প্রচেষ্টার মাধ্যমেই তারা সহজেই পণ্যটি ক্রয় করতে পারে। আর শিল্প ক্রেতাদের ক্ষেত্রে হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানকে কন্টিনিউ করার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত সেই অঞ্চলেই গড়ে ওঠে যেখানে কাঁচামালের পর্যাপ্ত থাকে বা অ্যাভেলেবেল কাঁচামাল পাওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। আর নেক্সট হচ্ছে যেটা ইজারা ব্যবস্থা। ইজারা ব্যবস্থা হচ্ছে অনেক শিল্প প্রতিষ্ঠান সাধারণত ইজারা সিস্টেমেও কিন্তু তারা তাদের পণ্য সামগ্রী উৎপাদন করে এবং বিক্রি করে থাকে। কিন্তু ইসের ক্ষেত্রে ভোক্তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম ভোক্তা বাজারে এই ধরনের কোনো সিস্টেম আমরা লক্ষ্য করি না, সম্ভাবনা। লাস্ট ওয়ান সেটা হচ্ছে বন্টন প্রণালী। ভোক্তা বাজারে বন্টন প্রণালী সাধারণত দুর্বল হয়ে থাকে, কিন্তু শিল্প বাজারে বন্টন প্রণালী তুলনামূলক কম থাকে, কারণ ভোক্তা বাজারে ভোক্তারা সর্বত্র ছড়িয়ে থাকে, দেশের বা বিদেশের সব জায়গাতে ছড়িয়ে ছিটে থাকে, যে কোনো জায়গার ভোক্তারাই পণ্য ক্রয় করে। তো তাদেরকে তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য সাধারণত আমাদের বন্টন প্রণালীটা সাধারণত লম্বা করতে হয়, লম্বা হয়ে থাকে। সেই তুলনায় শিল্প বাজারে বন্টন প্রণালীটা কিছুটা কম দীর্ঘ হয়ে থাকে। এই ছিল ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, পরিমাপযোগ্যতা, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়সমূহ। অর্থাৎ আমরা ইফেক্টিভলি যদি কোনো মার্কেটকে বিভক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। কার্যকরভাবে যদি কোনো বাজার আমরা বিভক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পরিমাপযোগ্যতা। পরিমাপযোগ্যতা, মেজারেবিলিটি। পরিমাপযোগ্যতা, মেজারেবিলিটি। মেজারেবিলিটি কি? মেজারেবিলিটি হচ্ছে, দেখো তোমার ইয়েটা হচ্ছে কার্যকর মানে এটা মেজর করার মতো অবস্থা থাকতে হবে। মেজারেবিলিটি অর্থাৎ পরিমাপযোগ্যতা, পরিমাপ করার অবস্থা থাকতে হবে। সাবস্টেনশিয়ালিটি, পর্যাপ্ততা, অর্থাৎ পর্যাপ্ত হতে হবে। হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাফিসিয়েন্সিটি, অর্থাৎ পর্যাপ্ততা বলতে এখানে বেসিক্যালি বা পরিমাপযোগ্যতা বলতে কি বোঝায়, এটা আমাদেরকে একটু বেসিক্যালি বুঝতে হবে। সেটা হচ্ছে পরিমাপযোগ্যতা বলতে যেটা বোঝায় যে কি পরিমাণ কাস্টমারদের, ক্রেতাদের চাহিদা কতটুকু, বা আমরা এই যে বিভিন্ন ভাগে ভাগ করছি, প্রতিটা ভাগের কি পরিমাণ চাহিদা আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ কতটুকু পণ্য আসলে উৎপাদন করতে হবে, এই বিষয়টা কিন্তু পরিমাপ করা যাবে, অ্যাসেস করা যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে পর্যাপ্ততা বলতে বোঝানো হচ্ছে যে প্রতিটা সেগমেন্টে, মার্কেটটাকে যখন আমরা ভিন্ন ভিন্ন সেগমেন্টে ভাগ করবো, তখন বলা হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্ট স্বয়ংসম্পূর্ণ হতে হবে। অর্থাৎ প্রতিটা সেগমেন্টের জন্যই কিন্তু যেন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারে, সেরকম সাফিসিয়েন্ট অবশ্যই থাকতে হবে। অর্থাৎ পর্যাপ্ততা, পর্যাপ্ত সব ধরনের ব্যবস্থা সেখানে বিদ্যমান থাকতে হবে। তাহলে আমরা সেই বাজারকে আমরা কার্যকর বাজার বিভক্তিকরণ বলবো। নেক্সট হচ্ছে প্রবেশযোগ্যতা। প্রতিটা সেগমেন্টেই যেন উৎপাদনকারীরা তাদের উৎপাদনকৃত পণ্য বিক্রি করার জন্য যেন প্রবেশ করতে পারে, সেই ধরনের ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ এখানে অ্যাক্সেসেবল হবে, প্রতিটা বিভাগেই যেন প্রবেশযোগ্যতা থাকে, অ্যাক্সেসিবিলিটি থাকে, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, অর্থাৎ পৃথককরণ যোগ্যতা। অর্থাৎ প্রতিটা সেগমেন্টকে যেন আমরা আলাদাভাবে বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। অর্থাৎ পৃথক করা যাবে, বুঝতে পারছো, এক বিভাগ থেকে আরেক বিভাগের মধ্যে পার্থক্য কি সেটা যেন আমরা বুঝতে পারি, সেই ধরনের একটা অবস্থা অবশ্যই থাকতে হবে কার্যকর বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে। আর নেক্সট হচ্ছে যেটা আছে কার্য উপযোগিতা, অ্যাকশনেবিলিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে কার্য উপযোগিতা, অর্থাৎ কাজের উপযোগী হতে হবে, অ্যাকশন অ্যাবিলিটি থাকতে হবে। অর্থাৎ মানে প্রতিটা ভাগেই যেন, প্রতিটা বিভাগেই যেন কাজ করার মতো সেই ব্যবস্থা যেন থাকে, প্রতিটা বিভাগ স্বতন্ত্রভাবে যেন কাজ করতে পারে, স্বতন্ত্রভাবে তারা তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে, এই ধরনের ব্যবস্থা সেখানে অবশ্যই থাকতে হবে। তো এটাকে আমরা বলছি অ্যাকশন অ্যাবিলিটি, অর্থাৎ কার্য উপযোগিতা। তো
ডিয়ার স্টুডেন্ট, এই ছিল বেসিক্যালি আমাদের আজকের আলোচনার টপিক গুলো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমি তোমাদেরকে কোশ্চেন করব। তোমাদের আমরা যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের একটা টপিক কি মিসিং হয়ে গেল, বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? হ্যাঁ, এই যে বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায় এই টপিকটা মিসিং হয়ে গেছে, একবারে কার্যকর বাদে চলে গেছিলাম। আচ্ছা, বাজার বিভক্তিকরণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, দেখো, অসম প্রকৃতির সমগ্র বাজারকে যখন সম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে যখন বিভক্ত করা হবে, তখন সেই প্রক্রিয়াটাকেই বাজার বিভক্তিকরণ বলা হবে। আমি আবার বলছি, খেয়াল করো, যখন অসম প্রকৃতির সমগ্র বাজারকে, মানে যত ক্রেতা আছে সমস্ত ক্রেতারা আসলে সবাই সমান প্রকৃতির না, একই শ্রেণীর না, সম প্রকৃতির অসম প্রকৃতির, খেয়াল করো, অসম প্রকৃতির সমগ্র বাজারকে যখন সম প্রকৃতির কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে যখন আমরা ভাগ করব, তখন এই প্রত্যেকটি ভাগকেই মূলত বাজার বিভক্তিকরণ বলা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো অন্যভাবে যদি আমরা বলি, কাঙ্ক্ষিত বাজার অংশ খুঁজে বের করার জন্য সমগ্র বাজারকে কতিপয় বৈশিষ্ট্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে ভাগ করার যে প্রক্রিয়া, তাকে বাজার বিভক্তিকরণ বলে। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে বাজার বিভক্তিকরণের মূল কনসেপ্টটা হচ্ছে এরকম, যে বাজারের যে বিষয়টা, বাজারকে আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করি। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করি। সেই ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করার যে বিষয়টা, সরি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার যে বিষয়টা, সেটাকে আমরা বেসিক্যালি মার্কেট সেগমেন্টেশন বলে থাকি। তো আমাদের এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে টোটাল যত ক্রেতা আছে সব ক্রেতা তো একরকম না, তাদেরকে তাদের সমজাতীয়তার ভিত্তিতে, অর্থাৎ যারা সমান বৈশিষ্ট্যের অধিকারী তাদেরকে একটা ভাগে, অন্য সমান বৈশিষ্ট্যের অধিকারী যারা তাদেরকে একটা ভাগে, এইভাবে সম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, মানে টোটাল অসমজাতীয় বাজারকে সমজাতীয়তার ভিত্তিতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। আর এই প্রক্রিয়াটাকে বেসিক্যালি বাজার বিভক্তিকরণ বলা হবে। বাজার মানেই কিন্তু ক্রেতা, নিশ্চয় মনে আছে তোমাদের, ক্রেতাদেরকে বিভক্তিকরণ করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বাজার বিভক্তিকরণ। আচ্ছা, এখন চলে আসো, তোমাদের কাছ থেকে কোনো কোশ্চেন আমরা দেখবো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। অর্ধেন্দু, কোনো কোশ্চেন আছে? অর্ধেন্দু, অর্ধেন্দু, কোনো কোশ্চেন আছে? অর্ধেন্দুর কোনো কোশ্চেন নাই? हेलो सर। हेलो। হ্যাঁ হ্যাঁ, কোনো কোশ্চেন আছে তোমার? हेलो सर। हेलो। হ্যাঁ, শুনছি, তোমার কথা আমরা শুনছি। हेलो सर। हेलो हेलो सर। हेलो। আরে বাবা, শুনছি তো। हेलो हेलो তুমি আমার কথা শুনতেছো না? सर। सर অনেক নেট খারাপ দিতেছে স্যার। তুমি আমার কথা স্যার শুনতেছো? অনেক নেট খারাপ, স্যার অনেক নেট খারাপ দিতেছে। আরে তোমার কথা শুনতে পাচ্ছি আমরা, তুমি শুনতে পাচ্ছ কিনা আমাদের না কথা? স্যার, কেটে কেটে আসতেছে। আমার কথা শুনতে পাচ্ছ না, না? স্যার ওর মনে হয় অনেক নেট না প্রবলেম। স্যার, কেটে কেটে আসতেছে স্যার। তোমাদের নেট দুর্বল আসলে, বুঝছি। আচ্ছা, এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন থাকলে সেগুলো বলো, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কোশ্চেন আছে? তামজিদ হোসেন, তামজিদ, না স্যার। কোশ্চেন নাই। আচ্ছা, তুমি বলো তো বাবা, বাজার বিভক্তিকরণ কাকে বলে? বাজার বিভক্তিকরণ কাকে বলে? তামজিদ, তামজিদ, আনমিউট করে নাও।
স্যার মুখস্থ তো করি নাই স্যার এটা মুখস্থ করার দরকার নেই, আমি মাত্র আলোচনা করলাম। আরে ভাই মুখস্থ করার দরকার আছে, এগুলো বেসিক জিনিস। মুখস্থ করে কি আর পারবা সবকিছু? জীবনে সব মুখস্থ কনসেপ্টটা বাদ দাও, এগুলো সব বুঝতে হবে, প্রত্যেকটা টপিক বুঝতে হবে। মুখস্থ বিদ্যার কোনো মূল্য নেই সমাজে। এই যে দেখছো মুখস্থ করা না পেরে বলতে পারো, আরে বাবা বুঝতে হবে, আমরা বুঝাচ্ছি কি জন্য, আলোচনা করছি কি জন্য, তুমি যাতে বুঝে সেটা বলতে পারো, তাই না? সেদিকে মনোযোগ না থাকলে তো হবে না। নাফিস, নাফিস আহমেদ, নাফিস, নাফিস আহমেদ। জি স্যার। হ্যাঁ তুমি জি বলো তো, স্যার। বাজার বিভক্তিকরণ কাকে বলে? বাজার স্যার ঠিক মতো পাই বিভক্তিকরণ। না। আচ্ছা বেঠিক মতোই বলো, পারো না কেন? না পারো, এই মাত্র আলোচনা করলাম, একদম লাস্টে যে টপিকটা আলোচনা করলাম ওইটাই তো বাজার বিভক্তিকরণ। বাজার কাকে বলে? বাজার তো স্যার হলো গিয়ে মানে ভোক্তারা যেখানে এই যে ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য। না তোমাদের আসলে থাপ্পড় লাগানো দরকার আসলে। তোমরা আসলে কোনো ভাবেই পড়াশোনা 1% অ্যাটেনশন নাই তোমাদের। বাজার নিয়ে আমরা এত কাহিনী করলাম গত ক্লাসে, বাজার কাকে বলে। হ্যাঁ, এই জিনিসটা আবার তোমরা ভুল করো। কি পড়ো তোমরা আসলে? কি মাথার মধ্যে কিছু নাই তোমাদের? ভ্যালু নাই পড়াশোনা তো? বিন্দু মাত্র কোনো 1 মিনিটও তোমরা অ্যাটেনশন দাও না পড়াশোনার পিছনে। কি রে ভাই, এটা কি ধরনের কথা হলো এটা? বাবা আমার টাকা পয়সা নষ্ট করতেছো, মোবাইল থেকে একটা মোবাইল কিনে নিছো, কিন্তু লেখাপড়ার কোনো বিন্দু মাত্র কোনো নাম নাই। কিভাবে হবে? তোমাদের ভবিষ্যৎটা কি বলো তো দেখি? নিজেরা নিজেদের হাতে ধ্বংস করো না ভবিষ্যৎ। সিম্পল একটা বিষয়, তাই বলতে পারো না, এটা কোনো কথা হলো এটা? ইর্তিজা বলো তো, বাজার কাকে বলে? ইর্তিজা, ইর্তিজা, ইর্তিজা কি নাই? বিরক্ত করো তোমরা। সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। ইর্তিজা হোসেন, জি স্যার। কোথায় থাকো? কোথায় খুঁজে পাওয়া যায় না তোমার? আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ বলো, বাজার কাকে বলে? বাজার কাকে বলে? বাজার কাকে বলে বলো না কেন? আর বিরক্তিকর আসলে তোমরা। কি যে অবস্থা তোমাদের, বলতে পারো কি পারো না, কেন রেসপন্স করো না কেন? ইর্তিজা, ছেলেমেয়েরা আসলে। মোহাম্মদ আরহাম, ইয়েস স্যার। হ্যাঁ একটু বলো তো বাবা, কাকে বলে? বাজার কাকে বলে?
বাজার কাকে বলে? বলতে পারবা? কোন পণ্যের সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে? আরে গাধা, শুধু সম্ভাব্য কেন? বর্তমান ও সম্ভাব্য ক্রেতা, যারা বর্তমানে পণ্য কিনছে এবং ভবিষ্যতে যারা কিনবে, উভয় ধরনের ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। শুধু সম্ভাব্য না, বর্তমানে যারা কিনছে তারাও হচ্ছে ক্রেতা। বুঝতে পারছো? জি স্যার। নাফিস বলো, ভোক্তা বাজার কাকে বলে? নাফিস। নাফিস, হ্যাঁ গাধা। মোহাম্মদ ইবনে কি যেন, ইবনে কি হবে? পুরোটা দেখা যাচ্ছে না। মোহাম্মদ ইবনে জি স্যার, মোহাম্মদ ইবনে সিদ্দিক। ইবনে সিদ্দিক। জি স্যার। আচ্ছা, মোহাম্মদ ইবনে সিদ্দিক, তুমি একটু বলো তো বাবা, ভোক্তা বাজার কাকে বলে? স্যার আমি তো স্যার প্রথম থেকে জয়েন করি নাই স্যার, আমার নেট প্রবলেম ছিল স্যার। অসুবিধা নাই। তুমি বুঝতে পারি নাই ভোক্তা স্যার। বাজার, বাজার কাকে বলে এটা বুঝতে পারছো তো? জি স্যার, হ্যাঁ বর্তমান ও সম্ভাব্য হ্যাঁ, বর্তমান ক্রেতা। সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তাহলে ভোক্তা বাজার কাকে বলে? তো বাজার কাকে বলে জানলাম, তাহলে ভোক্তা বাজার আর শিল্প বাজার দুই ধরনের বাজার, তাই না? তো ভোক্তা বাজার কাকে বলে? কত ক্লাসের আলোচনা। স্যার ওই স্যার খেয়াল নাই, আপনি একবার বলে দেন স্যার। খেয়াল থাকে, এটা খুব সহজ জিনিস রে ভাই, একেবারে কোর জিনিস এগুলো। ভোক্তা বাজার যারা পণ্য, কোন পণ্য বা সেবা যারা ভোগের উদ্দেশ্যে ক্রয় করে। কিন্তু বাজার মানে তো ক্রেতা, এটা হচ্ছে আসল কথা, তাই না? তো যারা পণ্য কিনছে কিসের উদ্দেশ্যে? কনজিউম করার উদ্দেশ্যে, ভোগ করার উদ্দেশ্যে, তাদেরকেই তো আমরা ভোক্তা বাজার বলবো। সহজ জিনিস। যারা পণ্য ক্রয় করে ভোগের উদ্দেশ্যে, তারা হচ্ছে ভোক্তা বাজার। আর শিল্প বাজার কি? যারা পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করবে বা প্রসেস করার মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করবে, তারা হচ্ছে শিল্প ক্রেতা। তারাও কিনে। তো এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু পণ্য কিনে। কি কিনে? কাঁচামাল ক্রয় করে। কাঁচামাল ক্রয় করে কি করে? ভিন্ন একটা পণ্য তৈরি করে প্রসেস করার মাধ্যমে। তারপরে তারা বিক্রি করে। তারাও বিক্রি করবে, কিন্তু প্রসেস করার মাধ্যমে। আর কিছু ক্রেতা আছে যারা পণ্য ক্রয় করে সাথে সাথে বিক্রি করার জন্য, মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, যেটা পাইকারি ব্যবসায়ের কথা আমরা বলতে পারি, খুচরা ব্যবসায়ের কথা বলতে পারি। হ্যাঁ, তো এদের ধরনের বাজারকে আমরা ব্যবসা বাজার বা শিল্প বাজার করে থাকি। কি বুঝতে পারো নাই? কি বুঝছো? জি স্যার। জি জি। তামজিদ বলো। তামজিদ, জি স্যার। ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে বেসিক পার্থক্যটা কি একটু বলো তো দেখি। বাজার এবং শিল্প বাজারের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? একটা বেসিক ডিফারেন্সটা একটা পার্থক্য বলো। বাজারের বিস্তৃতি স্যার। হ্যাঁ, বাজারের বিস্তৃতি। আচ্ছা, এখন বাজারের বিস্তৃতিটা কি সেটা একটু ব্যাখ্যা করতে হবে। পয়েন্ট বললে তো এখানে তোমার সামনে আছে। মানে বাজারটা ছোট হইব না বড় হইব এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা একটু বলতে হবে। ভোক্তা বাজারের বিস্তৃতি কি আর শিল্প বাজারের বিস্তৃতি কি, সেটা বলেই তো পার্থক্যটা বলতে হবে, তাই না? বলো। এই স্যার শিল্প বাজারের বিস্তৃতি বড় আর ভোক্তা বাজারের বিস্তৃতি ছোট। ভোক্তা বাজারের বিস্তৃতি ছোট। ভোক্তারা তো সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিশ্বের এমন কোনো অঞ্চল নাই যেখানে ভোক্তা নাই।
শিল্প কি সেরকম সর্বত্র ছড়িয়ে ছিটে থাকে? শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত একটা নির্দিষ্ট অঞ্চলে বা এলাকাতে বা শহরে সাধারণত গড়ে ওঠে, বা নির্দিষ্ট একটা বা ইসে মফস্বল শহরগুলোতে হতে পারে, ঢাকা শহরের নির্দিষ্ট একটা অঞ্চলেও হতে পারে, যেটাই হোক না কেন নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক মানে নির্দিষ্ট একটা এলাকায় বা নির্দিষ্ট একটা অঞ্চলে বা নির্দিষ্ট একটা জেলাতে নির্দিষ্ট একটা থানাতে সাধারণত শিল্প বাজারগুলো গড়ে ওঠে যেখানে কাঁচামালের পর্যাপ্ততা থাকে। তো এই তো এটার তাহলে এই শিল্প বাজারের বিস্তৃতি কি বেশি না ভোক্তা না বাজারের স্যার বিস্তৃতি বেশি? হ্যাঁ, তাহলে ভোক্তা বাজারের বিস্তৃতি বেশি না? ভোক্তারা তো সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, যারা বিশ্বের আমেরিকাতেও আছে, বাংলাদেশেও আছে, সবাই কিন্তু ভোক্তা, মানে এরা হচ্ছে এদের বিস্তৃতি হচ্ছে বেশি। কি সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কার্যকর বাজার বিভক্তিকরণের 5টা ভিত্তির কথা বললাম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে পড়তে হবে বাসায়। তো এই যে পর্যাপ্ততা, এখানে পর্যাপ্ততা বলতে কি বোঝানো হচ্ছে? ভোক্তা বাজার কার্যকর বাজার বিভক্তিকরণের অন্যতম ভিত্তি হচ্ছে পর্যাপ্ততা। এখানে পর্যাপ্ততা বলতে কি বোঝানো হচ্ছে? তাড়াতাড়ি বলতে হবে, আবার সময় চলে যাচ্ছে। নাফিস বলো, নাফিস, নাফিস। এক গাধা বিড়ালের খাওয়াইতেছে, তো কাজ নাই, কাজ একটা পাইছে সেটা করতেছে। কে আর কেউ আসো, আর কে বলতে চাও? ইবনে সিদ্দিক বলতে পারবা? আরে ছেলেগুলো, তোমরা যে একদম পড়াশোনা করো না, এটা তো খুবই দুঃখজনক আসলে। এরকম যদি হয় তাহলে তোমাদের তো ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। জি স্যার বলেন। তোমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, তাই না? তো সেই তোমাদের অবস্থা যদি এরকম হয়, শিশুরা হচ্ছে আগামী দিনের জাতির ভবিষ্যৎ, আমরা বলে থাকি সবসময়, ট্রেডিশনাল কথা। কিন্তু তো সেই শিশুদের ভবিষ্যৎটা তো এখন থেকে অন্ধকারের মতো। তোমরা একটা অক্ষর, তোমরা অক্ষর জ্ঞান নাই, তোমরা এটা পড়তেছো না, বুঝতেছো না, বলতে পারতেছো না, হ্যাঁ, বলার চেষ্টাও করতেছো না। তো এই ভয়াবহ অবস্থা খারাপ তোমাদের। তোমরা কিভাবে দেশ এবং জাতির কল্যাণে কি কাজে আসবে তোমরা, বলো তো দেখি। স্যার বর্তমান স্যার পরিবেশ পরিস্থিতিটা স্যার এরকম। এরকম হলে তো হবে না রে বাবা, এই ব্যবস্থা চলতে থাকলে তো তোমরা বিপদে পড়ে যাবে। আচ্ছা, যাই হোক, স্যার এটা তো বুঝতে পারতেছি স্যার। বাসায় পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নেই রে বাবা। এখন অ্যাভেলেবেল সময় আসছে তোমার হাতে, সময়টা পড়াশোনার পেছনে ব্যয় করো, বইয়ের পেছনে ব্যয় করো। হ্যাঁ, বইয়ের সাথে বন্ধুত্ব করো, না হলে কিন্তু বিপদে পড়ে যাবো। ওই মোবাইল, ল্যাপটপ এগুলোর সাথে বন্ধুত্ব করে লাভ নাই, বইয়ের সাথে বন্ধুত্ব করো। হ্যাঁ, না হলে লাইফটা তো ঝরঝরে হয়ে যাবে একদম। বুঝতে পারছো? তোমার নিজের অজান্তেই তুমি নিজেকে শেষ করে ফেলবে। সেটা করো না বাবা, প্লিজ পড়াশোনায় ফিরে আসো, ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? আদারওয়াইজ বিপদে পড়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের টাইম প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো তোমরা সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা যেটা করো সেটা হচ্ছে যে পড়াশোনা করো, এই যে আজকে পর্যন্ত যা পড়ালাম এটা নেক্সট ক্লাসে আমি পড়া জিজ্ঞেস করবো তোমাদেরকে, বুঝতে পারছো? নেক্সট ক্লাসে পড়া জিজ্ঞেস করবো, প্রত্যেকের কিন্তু পড়া দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকের পড়া দিতে হবে এবং যেন ভালোভাবে, কোনো স্কুল আমি শুনতে চাই না, বাকিদেরকে একটু জানাই দিও, মেসেজ দিও, যদি কোনো গ্রুপ থাকে তোমাদের সেখানে জানাই দিও যে আজকে কোশ্চেন করবো এবং প্রত্যেকের সেটা পারতে হবে। ওকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট,
সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসের কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।